প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর দুদেশের জন্য মাইলফলক বলছেন কূটনৈতিক বিশ্লেষকরা। চুক্তি হতে পারে অন্তত 2 ডজন। পুরনো বাস উচ্ছেদ ইস্যুতে কঠোর অবস্থানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রয়োজনে অভিযান দীর্ঘ হবে জানালেন সাইদ খোকন। কুমিল্লা বিভাগের নামকরণ ইস্যুতে সতর্ক সিটি নির্বাচনের মেয়র প্রার্থীরা। প্রভাব ফেলতে পারে নির্বাচনে বলছেন বিশ্লেষকরা। এবং বল টেস্টের তৃতীয় দিনে বৃষ্টি বাধা প্রথম ইনিংসে 312 রানে অল আউট টাইগাররা। স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছেন যোজনা আফরিন। দেখছিলেন সরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন ভারত সফরে অন্তত 2 ডজন চুক্তি ও সমঝোতা স্মারকের সম্ভাবনা দেখছে কূটনৈতিক মহল। তিস্তা চুক্তির সম্ভাবনা না থাকলেও পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার এবং সামরিক খাতে সহযোগিতা সহ দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নিতে এই সফর দুদেশের জন্যই মাইলফলক হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। আগামী এপ্রিলের প্রথমার্ধে 4 দিনের সরকারি সফরে দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই সফরকে কেন্দ্র করে আবারও বিভিন্ন মহলে তিস্তা চুক্তির বিষয়ে আলোচনার ঝড় উঠলেও তেমন কোনো সম্ভাবনা দেখছেন না কূটনীতিকরা। আমার ধারণা যে ঠিক এবারে মিস মমতা ব্যানার্জি হয়তো রাজি নাও হতে পারেন। কেন্দ্রীয় সরকার এর অবস্থান অনেক নমনীয়, যে কারণে চুক্তিটা সম্পাদিত হচ্ছে না সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তবে তাকে সম্মত করা সম্ভবপর হবে এবং সেই প্রচেষ্টাটা জারি থাকতে হবে, অব্যাহতভাবে জারি রাখতে হবে মন্ত্রণালয়ে এবং সাচিবিক পর্যায়ে। তবে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এবার সফরে 20 থেকে 30টি চুক্তি ও সমঝোতা স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিয়ে ও আণবিক শক্তি কমিশনের সাথে আলাদা 2টি চুক্তির মধ্য দিয়ে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের সাথে যুক্ত হবে ভারত। সামরিক খাতে $50 কোটি ঋণ সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ে আলাদা 2টি চুক্তি হবে। এছাড়া গঙ্গা ব্যারেজ বাস্তবায়নে ভারতের সহযোগিতা, দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধিতে টিসিবির সাথে ভারতের সংশ্লিষ্ট সংস্থার চুক্তি, নতুন করে বর্ডার হাট স্থাপন এবং কমিউনিটি ক্লিনিক স্থাপনে 9 কোটি টাকা অনুদান সহ আরও বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করবে দুই দেশ। আমেরিকার সাহায্যে সে সিভিল নিউক্লিয়ার প্ল্যান্ট করছে, সেখান থেকে তারা ইলেকট্রিসিটি তৈরি করবে ফর পিসফুল পারপাসেস। কাজে ভারত, আমি মনে করি যে আমাদের বন্ধু এবং একজন প্রতিবেশী বন্ধু হিসাবে ভারত যে পরামর্শক হবে এটা আমি মনে করি যে আমাদের জন্য এটা সহায়ক ভূমিকা পালন করবে। তারা ভারতের সাথে আমাদের সম্পর্ক বিভিন্ন কারণে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা প্রয়োজন। একইভাবে চীনের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা প্রয়োজন, কিন্তু এর মানে না চীনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখলে ভারতের সাথে আমাদের সম্পর্ক ব্যাহত হবে। এসব চুক্তি ছাড়াও দুদেশের সরকার প্রধানের দ্বিপক্ষীয় বৈঠকে যেসব বিষয় গুরুত্ব পাবে সেগুলো হলো তিস্তা চুক্তি বিষয়ে অব্যাহত আলোচনা, আঞ্চলিক কানেক্টিভিটি, সার্ককে আরও শক্তিশালী করা সহ বাংলাদেশ ভারতের উষ্ণ সম্পর্ককে কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আলোচনা। দ্বিপাক্ষিক এইসব সফরে সেই সম্পর্কটা আরও সংহত হবে। এর আগে গেল কয়েক বছরে বিভিন্ন সম্মেলন বা অনুষ্ঠানে যোগ দিতে ভারতে গেলেও 2010 সালের পর এটি প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় সফর। এবার সফরে ভারতের রাষ্ট্রপতি ভবনে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। জঙ্গিবাদ শুধু বাংলাদেশের নয়, এটি বৈশ্বিক সমস্যা। জঙ্গি দমনে সরকার আরও কঠোর অবস্থানে। বৃহস্পতিবার বিকেলে 10ম জাতীয় সংসদের 14তম অধিবেশনের শেষ দিনে এসব কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় তিনি আরও জানান, গ্রামীণ ব্যাংক এবং ব্র্যাক দারিদ্র্য দূরীকরণের যে দাবি করে তা সঠিক নয়। সত্যি হলে দেশে দারিদ্রতা থাকতো না। বিস্তারিত জানাচ্ছেন হাবিব আফরোজ।
গেল 22 জানুয়ারি শুরু হওয়া 10ম জাতীয় সংসদের 14তম শীতকালীন অধিবেশনের শেষ দিনে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় নানা দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটা সামাজিক নিরাপত্তা বলেন, জঙ্গিবাদ শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটা বৈশ্বিক সমস্যা। এজন্য জঙ্গিবাদ দমনে সরকার আরো কঠোর অবস্থানে যাবে বলে জানান প্রধানমন্ত্রী। ইসলাম একটা শান্তির ধর্ম, এই জঙ্গিবাদ সন্ত্রাস এদিকে কেন মানুষ যাবে? বিত্তশালী মানুষ তাদের ছেলেপেলেরা এই জঙ্গিবাদের পথে যাচ্ছে। কি অদ্ভুত একটা পরিবেশ বাংলাদেশে হচ্ছে। এটা আমাদের বাংলাদেশ বলে সারা বিশ্বেই এটা একটা বিরাট সমস্যা। কিন্তু আমাদের কথা অত্যন্ত স্পষ্ট, মাননীয় স্পিকার, যে কোনো মতেই জঙ্গিবাদ সন্ত্রাসকে আমরা প্রশ্রয় দেব না। যেভাবে যে উপায় হোক এই জঙ্গিবাদ সন্ত্রাস দমন আমরা করব। বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে এনজিওগুলোর ভূমিকা নিয়ে বিদেশিরা উচ্চ প্রশংসা করলেও তা নিয়ে আবারও প্রশ্ন তুললেন শেখ হাসিনা। বলেন, বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর কর্মকাণ্ডে দারিদ্রতা প্রতি বছর 1% হারে কমলে দেশে দারিদ্রতার হার এতদিনে শূন্যের কোঠায় পৌঁছে যেত। যে যতই দাবি করুক, যে অস্বাভাবিক দাবি যে প্রতি বছর শুধু 1% করে কমিয়ে ফেললো, আমি হিসেব করে দেখলাম আমাদের দেশে তো তাহলে দারিদ্র থাকেই না, অনেক আগেই শেষ হয়ে যাওয়ার কথা। তারপরেও দারিদ্র থাকে কি করে? বরং দ্রুত দারিদ্র কমেছে। আমি দাবি করব, যেটা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সামাজিক নিরাপত্তামূলক যে সমস্ত কর্মসূচি হাতে নিয়েছে। আওয়ামী লীগের বর্তমান সরকারের সমালোচনাকারীদের বঙ্গবন্ধু সরকার পরিচালনা নিয়ে সমালোচনার কথাও মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জঙ্গিবাদ সন্ত্রাসের হাবিবা আফরোজ, নিউজ 24, ঢাকা। ঘরে বাস করবে না। 20 বছরের পুরনো গাড়ি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কোনোভাবেই চলতে দেওয়া হবে না বলে আবারও জানালেন মেয়র সাইদ খোকন। এজন্য চলমান অভিযানের সময় প্রয়োজনে 3 মাস পর্যন্ত বাড়ানো হতে পারে বলেও জানান তিনি। নিউজ 24-এর সাথে একান্ত সাক্ষাৎকারে মেয়র জানান, নগর পরিবহনের শৃঙ্খলা ফেরাতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আমিনুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন তৌফিক মাহমুদ মুন্না। অনেকদিন ধরেই পরিবহন বিশেষজ্ঞরা বলে আসছেন, লক্ষ্যঝক্কর পুরনো বাস ঢাকা শহরের যানজট ও দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ। অবশেষে দেরিতে হলেও তা অপসারণের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। গত 1 মার্চ থেকে এসব যানবাহন অপসারণে অভিযান শুরু করে ঢাকা দক্ষিণ সিটি। আর এ ধরনের উদ্যোগে খুশি নগরবাসী। পুরাতন বাসগুলো একেবারে অকেজো সেকেলে হয়ে গেছে এবং এগুলো বর্জন করা উচিত। পুরাতন বাসের কারণে রাস্তাঘাটে বাসগুলো নষ্ট হয়ে পড়ে থাকে, সে কারণে জ্যাম লেগে থাকে। মানে পুরাতন বাসগুলো উঠে দিলে আমাদের যাত্রীদের জন্য অনেক সুযোগ সুবিধা ভালো হবে। প্রাথমিকভাবে এই অভিযান 15 দিন চালানোর সিদ্ধান্ত থাকলেও প্রয়োজনে তা 3 মাস পর্যন্ত বাড়ানো হতে পারে বলে জানান ঢাকা দক্ষিণের মেয়র। প্রাথমিকভাবে আমরা 15 দিনের অভিযানের পরিচালনা আর মাথায় নিয়ে আমরা শুরু করেছি। যদি 15 দিনের মধ্যে সিচুয়েশন ইমপ্রুভ না করে আমরা কিন্তু এটা কন্টিনিউ করব। একটানা 15 দিন চলবে আমাদের এই অভিযান। আগামী 3 মাস আমাদের পরিকল্পনা রয়েছে। এছাড়া নগরবাসীর নিরাপত্তার স্বার্থে লাইসেন্সবিহীন ড্রাইভারদের আইনের আওতায় আনা হবে বলেও জানান মেয়র। লাইসেন্সবিহীন যে সমস্ত ড্রাইভার রয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হবে। ইতিমধ্যে আমরা প্রায় 30 জন ড্রাইভারকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। নগর পরিবহনে শৃঙ্খলা ফেরাতে প্রয়োজনে যে কোনো ধরনের ব্যবস্থা নেওয়ায় দৃঢ় প্রত্যয়ের কথা জানান মেয়র সাইদ খোকন। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। নতুন বিভাগের নাম কি হবে, কুমিল্লা নাকি ময়নামতি? এই বিতর্ক যখন তুঙ্গে, ঠিক তখনই কড়া নাড়তে শুরু করেছে সিটি কর্পোরেশন নির্বাচন। প্রচারণার প্রারম্ভে এই বিষয়টি নিয়ে মেয়র প্রার্থীদের মতামত জানতে তাদের সঙ্গে কথা বলেছেন সহকর্মী রামিম হাসান। দেখা গেছে এ নিয়ে মুখ খুলতে খুবই সতর্ক সব দলের প্রার্থীরাই। আর তাই বিশ্লেষণ বলে বিষয়টি প্রভাব ফেলবে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে। প্রতিবেদনে শুনব সেই গল্প। ছবি তুলেছেন শেখ জালাল। পূবের আকাশ, বসন্তের মেঘ, এর মধ্যে নিজের অস্তিত্ব জানান দিতে প্রাণপণে লড়ে যাচ্ছে ভোরের সূর্য। লড়াই শুরু করেছে জীবিকার তাগিদে ছুটতে থাকা মানুষগুলো, কিন্তু কিছু দূর যেতেই থমকে যেতে হয়। শুরু হয় অপেক্ষার প্রহর। বলছি রাজধানীর ঠিক পাশেই অবস্থিত কুমিল্লা শহরের কথা। সরু রাস্তা, যানজট, ভোগান্তি।
কুমিল্লাবাসীর নিত্যদিনের সঙ্গী। এত সব সমস্যার মধ্যেও চলতি পথে যে কারো চোখ আটকাবে শহর জুড়ে এরকম অসংখ্য লেখনের দিকে। তাতেই বোঝা যায় নাম নিয়ে কুমিল্লাবাসীর আবেগ কতখানি। আর এই বাস্তবতা খুব ভালোভাবে বোঝেন আসন্ন সিটি নির্বাচনের প্রার্থীরাও। কুমিল্লা ড্যামের রিজল্ট এটা তো আমি ঠিক বুঝি না। বর্তমান সরকার ওদের চিন্তা ভাবনা তো আমি বলতে পারি না কি আর, কিন্তু আমি মেয়র না, আমি একটা নাগরিক হিসেবে বলবো আমি কুমিল্লার পক্ষে। এই বিষয়টা হচ্ছে উপর মহলের ওনাদের বিষয়, ওনাদের মতামতের ওনারাই ভালো মনে করবেন যেটা করবেন। তো এই বিষয়ে আসলে আমার এখনো কোনো মন্তব্য নেই আর কি। ওই আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মনে করেন এ সময়টাতে নাম নিয়ে বিতর্কের মাসুল গুনতে হতে পারে নৌকার প্রার্থীকে। ট্রুলি যদি বলে দ্যার ইজ এ সেন্টিমেন্ট, আর এটা এই সিটি নির্বাচনের প্রাককালে বিষয়টা এইভাবে দেখাও ঠিক হয় নাই। কুমিল্লার মানুষের কাছে আমাদের ঐতিহ্যমণ্ডিত মানুষগুলোর পরিচিত বিরাট, তারা তোকে ময়নামতিতে জন্মগ্রহণ করে নাই, এটা মানুষের সেন্টিমেন্টটা আছে। বিভাগ ঘোষণা হয়ে গেছে আরও আগে, কিন্তু নাম নিয়ে তৈরি হয়েছে জটিলতা। আর এই বাস্তবতায় আসছে সিটি কর্পোরেশন নির্বাচন। নাম নিয়ে বিতর্কের যৌক্তিকতা কতখানি সে প্রসঙ্গ ভিন্ন, কিন্তু এই নির্বাচনে এর প্রভাব যে পড়তে যাচ্ছে সে কথা কিন্তু বলাই যায়। রামিম হাসান, নিউজ 24, কুমিল্লা। এবার স্বাধীনতার মাস নিয়ে আমাদের বিশেষ আয়োজন তোমাকে পাওয়ার জন্য। এবার মার্চের বিশেষ আয়োজন। মুক্তিযুদ্ধে মেজর শফিউল্লাহ নেতৃত্বে সিলেট আখাউড়ার বড় একটি অঞ্চল শত্রুমুক্ত করেছিলেন মুক্তিযোদ্ধারা। 1971 সালের মার্চে দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থেকে বাঙালি সেনাদের নিয়ে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এই লড়াকু সৈনিক। তার সেই চাক্ষুষ অভিজ্ঞতা ও অবদানের কথা জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। 71-এর আগুন ঝরা মার্চ, চারিদিকে উদ্বেগ উৎকণ্ঠা, স্বাধীনতার জন্য লড়াইয়ের প্রস্তুতি। জয়দেবপুর সেনানিবাসে থেকে কৌশলে প্রস্তুত হচ্ছিলেন মেজর শফিউল্লাহ। সিদ্ধান্ত নিলাম যে দেখো, একটা নাম্বার দিয়ে এই নাম্বারটা যখন আমি পাঠাবো তখন তোমাদের সাথে যেই সব পাকিস্তানি আছে তাদেরকে অ্যারেস্ট করে নিবা, আর গিয়া ময়মনসিংহে এই হবে, ময়মনসিংহ সার্কিট হাউসে গিয়ে একত্রিত হবা। এটা গাজীপুর, রাজেন্দ্রপুর, টাঙ্গাইল, এদের সবাইকে এই খবর মেসেজটা পাঠানো। এরই মধ্যে 25 মার্চ বাঙালি জাতির ইতিহাসে নেমে আসে সেই কালো রাত। মধ্যরাতে ওয়্যারলেস বার্তায় ভয়ঙ্কর তথ্য শুনতে পেলেন মেজর শফিউল্লাহ। যেই ব্যাটালিয়নটা ঢাকা ইউনিভার্সিটিতে গেছে সেই ব্যাটালিয়ন কমান্ডারের সাথে ব্রিগেড কমান্ডার কথা বলছে, তোমার ওখানে হোয়াট ইজ দ্য ক্যাজুয়ালিটি ফিগার্স, ডেড, উন্ডেড অর ক্যাপচার্ড? উত্তরটা আসতেছে যে আই ডোন্ট বিলিভ ইন উন্ডেড অর ক্যাপচার্ড, 300 ডেড। প্রথমে সেক্টর ও পরে এসফোর্স গঠনের মাধ্যমে সিলেট, আখাউড়া, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব সহ বেশ কিছু অঞ্চল শত্রুমুক্ত করেন শফিউল্লাহ। সাক্ষী হন বাঙালি ইতিহাসের সবচেয়ে বড় বিজয়ের। যেমন ওরা সাইন করে যেমন নিয়াজিকে দিল, নিয়াজি সাইন করে অরোরাকে ফেরত দিতেছিল। নিয়াজি যখন সাইন করে তার ব্যাজেস অফ র্যাঙ্ক, টুপি এগুলো দিতেছিল, তখন আমার হাতে এই ঘড়িটাই ছিল। এটাতে তখন 4:31 বাজে। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি বীর উত্তম খেতাবও পেয়েছেন। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। এবারে খেলার খবর। বৃষ্টিবাধায় গল টেস্টের তৃতীয় দিন। সারাদিনে খেলা হয়েছে 51 ওভার 2 বল। শ্রীলঙ্কার 494 রানের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে অল আউট 312 রানে। মুশফিক 85 আর মিরাজ 41 রান করেন। 182 রানে এগিয়ে থেকে চতুর্থ দিন স্বাগতিকরা দ্বিতীয় ইনিংস শুরু করবে। শুক্রবার খেলা শুরু হবে সকাল 10:15টায়। বিস্তারিত রিপোর্টে। গল টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের মিডল অর্ডারের ব্যর্থতা ছিল বড় আকারে। সেই হতাশাকে ঢাকতে চেয়েছিলেন দলপতি মুশফিক একাই।
তরুণ মিরাজকে নিয়ে সপ্তম উইকেটে স্কোরবোর্ডে যোগ করেন 106 রান। সারাদিনে বাংলাদেশের ব্যর্থতার বাইরে সাফল্যের গল্প এটাই। দিন শুরুর চিত্রপটে ফিরে তাকালে সৌম্য পারেননি 66কে বড় করতে। 5 রান যোগ করে 71-এ থামলেন ক্লাসের সৌম্য। সাকিব আল হাসান 19 বলে 23 রান তুলে ফেরেন। গেল ভারত টেস্টে 11 ইনিংস পর অর্ধশতক হাঁকানো মাহমুদুল্লাহ আবারও যেন আড়ালে। মাত্র 8 রানে গুটিয়ে যাওয়া অচেনা পুষ্পা কুমারের ওভারে। ঘরোয়া লিগে সফল লিটন দাস ইন্টারন্যাশনাল সার্কিটে ফেল করে যাচ্ছেন বারংবার। ওর আউট হওয়া 5 রানে। মিরাজ 41-এ চলে গেলে সাপোর্টহীন মুশফিক। এবছরটায় মুশির গড় 101-এর ওপরে। 5 ইনিংসে রান তুলেছেন 407। সুযোগ ছিল টানা 3 টেস্টে শতক হাঁকাবার। ফলোঅন এড়িয়ে স্বস্তিতে থাকা মুশিকে ভরকে দিলেন হেরাত তার নিশানাবাজিতে। 100 থেকে 15 কম 85 রানে মুশফিকের ফেরা। পরের দৃশ্য 312 রানে থেমে যাওয়া। প্রতিপক্ষের এগিয়ে থাকা 182 রানে। বৃষ্টি আর নামতে দেয়নি লঙ্কানদের। 38 ওভার বকেয়া তাই। চতুর্থ দিনে বৃষ্টির সম্ভাবনা আরও প্রকট। খেলা শুরু হবে নির্ধারিত সময়ের 15 মিনিট আগে। নাজমুস সাকিব, নিউজ 24। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পর। আবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। যশোরের প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে ভুয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে তালিকা প্রকাশ করার অভিযোগ উঠেছে। অনিয়মের অভিযোগ আছে বাছাই কমিটির বিরুদ্ধেও। জেলার সর্বত্র এ নিয়ে চলছে সমালোচনার ঝড়। যশোর থেকে রিপন হোসেনের পাঠানো প্রতিবেদন আর জানাচ্ছেন সালেহ জহুর চৌধুরী। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে চলছে মুক্তিযোদ্ধাদের হালনাগাদ তালিকা তৈরির কাজ। যশোরেও শুরু হয় সে কার্যক্রম। তবে অভিযোগ উঠেছে জেলার মনিরামপুর উপজেলায় মুক্তিযোদ্ধা তালিকায় উঠেছে বিতর্কিতদের নাম, সেই সাথে সংযোজন বিয়োজনও হয়েছে। একই অবস্থা ঝিকরগাছায়ও, সেখানেও প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাদ দেয়া হয়েছে। একজনের বিরুদ্ধে রাজাকারদের ট্রেনিং দিত, এই অভিযোগ উত্থাপিত হওয়া সত্ত্বেও তাকে এই যাচাই বাছাই কমিটির সভাপতি হিসাবে যাচাই বাছাই পরিচালনা করা হয়েছে। তাকে সভাপতি বানাইয়ে যত সব অমুক্তিযোদ্ধা মানে মুক্তিযোদ্ধাগুলো বাদ দিয়েছে, অমুক্তিযোদ্ধাগুলো ওর ভিতরে ঢুকাইছে। এই জন্য নতুন তালিকা থেকে ভুয়াদের নাম বাদ দেওয়ার দাবি স্থানীয় মুক্তিযোদ্ধাদের। কাছাড়ি বাড়ি মনে হওয়ার পর আমরা নিজেরাই অস্ত্র সহকারে যুদ্ধ করে সামনাসামনি যুদ্ধ করেছি, কিন্তু আমাদেরকেও এখানে বাদ দেওয়া হয়েছে। আমাকে বলেছে যোগাযোগ করেছিলেন আপনি, এই যোগাযোগটা আমি করতে পারি না বলে আমার এখনো কোনো সম্ভাবনা নাই। মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ের ত্রুটির কথা স্বীকার করলেন মনিরামপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমিটির সভাপতি। তার ভুল ত্রুটি একটা হয়ে গেছে, সেইটা যাদের অভিযোগ তাদের তো কাগজপত্র ছাড়া অনেক গেজেটালা আমাকে কয়েকটা বাদ গেছে। আর মন্ত্রণালয়ের নির্দেশ মতো তালিকা যাচাই বাছাই করা হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। গাইডলাইনের কোথাও কোনো ত্রুটি আমরা এখানে করি নাই। এখানে শুধুমাত্র একজনকে উপস্থিত থাকার বিষয়ে কমিটি কর্তৃক ব্যবস্থা নেওয়া হয়েছিল। এ অবস্থায় প্রকৃত মুক্তিযোদ্ধাদের নিয়ে তালিকা তৈরির দাবি যশোরবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রামের সাতকানিয়ায় প্রশাসনের চোখের সামনে নিয়মনীতির বাইরে গড়ে উঠছে অসংখ্য ইটভাটা। বনাঞ্চল, কৃষিজমি আর জীববৈচিত্র্য ধ্বংস করে একের পর এক ইটভাটা তৈরি হয় ক্ষুব্ধ এলাকাবাসী। তাদের অভিযোগ, প্রশাসনের যোগসাজশের প্রভাবশালী মহল গড়ে তুলছে এসব অবৈধ ভাটা। চট্টগ্রাম থেকে নয়ন বরাজয়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গেল কয়েক বছর ধরে চট্টগ্রামের সাতকানিয়ার কৃষিজমি, সরকারি খাস জমি দখল করে ইটভাটা গড়ে তোলার মহোৎসব শুরু হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, নিয়মনীতির তোয়াক্কা না করে প্রশাসনের নাকের ডগার সামনেই একের পর এক ইটভাটা গড়ে উঠলেও নেই কোনো পদক্ষেপ। ইটভাটার কারণ কৃষি জমিগুলো গর্ত করা হচ্ছে, এখান থেকে মাটি নিয়ে এরা কি করছে, ব্রিক ফিলের মাটি সংগ্রহ করতেছে, ফলে কৃষি জমি এবং কৃষকের ক্ষতি হওয়ার সম্ভাবনা। নদীর পাড়ের উপর তারা অবৈধভাবে অফিস করছে, যার ফলে মানুষ যাতায়াত করতে পারছে না। ধুলাবালি আসতেছে, আমাদের শ্বাস প্রশ্বাসে ক্ষতি হচ্ছে। প্রভাবশালীদের এমন জবরদখলে ব্যবসা করার অভিযোগ প্রশাসনকে জানালেও কোনো সুফল হয়নি বলেও জানান এলাকাবাসী।
তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন ভিন্ন কথা। যখনই অভিযোগ আসে আমরা চেষ্টা করি তাৎক্ষণিক, হয় আমি যাই অথবা সরকারি কমিশনের ভূমি, তাৎক্ষণিকভাবে সেই বিষয়টা, এবং আমরা যদি নাও যেতে পারি যে স্থানীয় যে জনপ্রতিনিধি রয়েছে তাদেরকে ফোনের মাধ্যমে এই বিষয়টি দেখার জন্য। আর নিয়ম নীতির বাইরে ইটভাটা তৈরি করা হলে জরিমানা সহ কঠোর শাস্তির ব্যবস্থার কথা জানালেন এই ভূমি কর্মকর্তা। তদন্ত হবে, যদি এটা 1 নম্বর খাস উদ্যানের উপর অবস্থিত হয় সেক্ষেত্রে জরিমানা আদায়ের পরও আমরা তাদেরকে এখান থেকে উচ্ছেদ করব, উচ্ছেদ মামলা পরিচালনা করা হবে। পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ না নিলে ফসল উৎপাদন হ্রাস সহ স্বাস্থ্য ঝুঁকি আশঙ্কাজনক হারে বাড়বে, অভিমত বিশেষজ্ঞদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া এলাকায় গোয়েন্দা পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত 2টায় কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ব্রিজের কাছে আদিবাসী অফিসের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ জানান, আদিবাসী অফিসের সামনে সড়কে গাছ ফেলে ডাকাতের প্রস্তুতি চলাকালে খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে যায়। ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশ পাল্টা গুলি করলে মিন্টু নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়। এই সময় অন্য ডাকাতরা পালিয়ে যায়। মিন্টুকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে 2টি রিভলভার, 3 রাউন্ড গুলি, একটি গাছ কাটার করাত ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। সহসায় যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের শুল্ক মুক্ত প্রবেশাধিকার ফিরে পাচ্ছে না বাংলাদেশ। জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্স বা জিএসপি নিয়ে আগের অবস্থানেই আছে দেশটি। এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট। বৃহস্পতিবার বিকেলে সাভারের আশুলিয়ায় তৈরি পোশাক শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জানান, জিএসপি ফিরে পেতে যেসব শর্ত দেওয়া হয়েছিল তা পূরণ করতে হবে। এ সময় তৈরি পোশাক খাতের অস্থিরতা দূর করতে মালিক শ্রমিকদের সম্পর্ক উন্নয়নের উপর গুরুত্ব দেন তিনি। রানা প্লাজা ধসের পর বাংলাদেশের তৈরি পোশাক খাতে বিপর্যয়ের আশঙ্কা করা হলেও তা আরও সমৃদ্ধ হয়েছে বলে মন্তব্য করেন বার্নিকাট। নিউজ 24 সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছে একটু পর। আবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। জার্মানির ডুসেলডর্ফ শহরের রেল স্টেশনে কুঠারের হামলায় 5 জন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 9টায় ওই হামলার ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় হামলার পর পুলিশ স্টেশনটিকে ঘিরে রেখেছে ও আকাশে হেলিকপ্টার টহল দিচ্ছে। এই ঘটনায় জড়িতদের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। সন্দেহভাজন আরও একজন ব্যক্তির খোঁজে স্টেশন এলাকায় তল্লাশি অব্যাহত রেখেছে পুলিশ। যদিও হামলার উদ্দেশ্য এখনও পরিষ্কার নয়। কেন্দ্রীয় পুলিশের পক্ষ থেকে এক টুইট বার্তায় জনগণকে কোনো গুজবে কান না দিতে আহ্বান জানানো হয়েছে। পুলিশের এক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, কুঠার হামলার এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলছে না পুলিশ। যদিও সন্ত্রাসী হামলার আশঙ্কায় উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে জার্মানি। গেল ডিসেম্বরে বার্লিনে এক লরি হামলায় 12 জন নিহত হয়। সংবাদে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর আবার স্বাগত, আপনারা দেখছেন নিউজ 24। এবারে আমাদের নিয়মিত আয়োজন সংবাদপত্র পর্যালোচনা। আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিবেন চট্টগ্রাম থেকে রিয়াজ হায়দার চৌধুরী এবং খুলনা থেকে শামসুজ্জামান শাহিন। তবে তার আগে জেনে নিচ্ছি ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোর প্রধান প্রধান শিরোনাম। দৈনিক
বাংলাদেশ প্রতিদিনের আজকের প্রধান শিরোনাম, মাদকের ভয়ঙ্কর নেটওয়ার্ক, অস্ত্রবাজ সন্ত্রাসী, রাজনৈতিক কর্মীরা জড়িয়ে পড়ছে ব্যবসায়। ফেনীতে বিক্রেতাদের সঙ্গে সংঘর্ষে আনসার নিহত। গল টেস্ট সেঞ্চুরি মিস মুশফিকের। বিশ্বব্যাংকের পরামর্শে পাটকল বন্ধ করে দেয় বিএনপি, বলেছেন প্রধানমন্ত্রী। দেশবাসী ইউনিসের বিচার করবে। আরও আছে 3 শীর্ষ নেতার চ্যালেঞ্জ কুমিল্লা সিটি নিয়ে। এরপর আমাদের হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ। দৈনিক কালের কণ্ঠে আজকের প্রধান শিরোনাম, সাঁওতালদের বাড়িঘরে আগুন, 2 পুলিশ চিহ্নিত। আরও আছে গণমাধ্যমে মুখ খুলবেন শুধু সিইসি ও সচিব, ভবনে কড়াকড়ির পর ইসির আরেক আদেশ। এছাড়াও আছে মামলা অভিযোগের বেশিরভাগই ইয়াবার, জঙ্গি দমনে অ্যাপসে বেশি অভিযোগ মাদকের। দৈনিক প্রথম আলোর আজকের প্রধান শিরোনাম, বিদেশে কর্মসংস্থান, দালালদের খপ্পরে বিদেশগামীরা। আরও আছে বাতি ঘরের সন্ধানে। এছাড়াও আছে মালিকদের স্বার্থে আবারও ব্যাংকের আইন বদল। দৈনিক জনকণ্ঠে আজকের প্রধান শিরোনাম, আত্মঘাতী জঙ্গি হামলার আশঙ্কা, অংশ নিতে পারে দেশি বিদেশি প্রশিক্ষণপ্রাপ্তরা। গল টেস্টে চাপে বাংলাদেশ। এছাড়াও আছে পাটের সোনালী দিন ফিরেছে, উৎপাদন বাড়ান, বলেছেন প্রধানমন্ত্রী। এরপর দেখব দৈনিক যুগান্তরের শিরোনাম। দৈনিক যুগান্তরে আজকের প্রধান শিরোনাম, হাইকোর্টের 2 প্রতিবেদন, গাইবান্ধার সাঁওতাল পল্লীতে আগুন দেয়া 2 পুলিশ চিহ্নিত। এছাড়াও আছে খেলাপি 2500 কোটি টাকা। আরও আছে রিমান্ডে 2 জঙ্গি আটক, লক্ষ্য ছিল ঢাকায় বড় ধরনের নাশকতা। দৈনিক ইত্তেফাকের আজকের প্রধান শিরোনাম, আনসার সদস্যকে কুপিয়ে হত্যা, আহত ম্যাজিস্ট্রেট। ফেনী সীমান্তে মাদক বিরোধী অভিযানে হামলা। আরও আছে কুমিল্লা ও ফেনী সীমান্তে 2 শতাধিক পয়েন্ট দিয়ে ঢুকছে মাদক। দৈনিক সমকালে আজকের প্রধান শিরোনাম, আদালতের আদেশ লঙ্ঘন, গ্রেফতার, রিমান্ডে, নির্যাতনের অভিযোগ, ঘটছে মৃত্যুর ঘটনাও। আরও আছে টঙ্গী ও আশুলিয়ায় জঙ্গি আস্তানায় অভিযান, মিলল আরও হামলার স্কেচ, বোমার সরঞ্জাম। দর্শক, এই হচ্ছে আজকের ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। এবারে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যোগ দিবেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী এবং খুলনা থেকে যোগ দিবেন সহকর্মী শামসুজ্জামান শাহিন। প্রথমে যাব চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী। আপনার কাছে জানতে চাই, আজকের চট্টগ্রাম থেকে প্রকাশিত প্রধান দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম আসলে কি কি? ধন্যবাদ যোজনা। চট্টগ্রামের প্রায় সবকটি কাগজে চট্টগ্রামে যে 2টো প্রস্তাবিত স্পেশাল ইকোনমিক জোন, সেই 2টো জোনের উপর ফলো আপ প্রতিবেদন আছে এবং হঠাৎ করে নগরীতে ছিনতাই বেড়ে গেছে এই ধরনের উদ্বেগের একটি খবর আছে। এছাড়াও শিক্ষা এবং স্বাস্থ্যসেবা নিয়ে একাধিক প্রতিবেদন তো রয়েছে। দৈনিক আজাদী চট্টগ্রামের যেটি সবচেয়ে পুরনো কাগজ, সেটিতে 2 অর্থনৈতিক জোন প্রকল্প বাস্তবায়নের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার অগ্রগতি কাজ পরিদর্শন করলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী সহ সরকারের 10 জন ঊর্ধ্বতন কর্মকর্তা। এবং হঠাৎ করেই বেড়েছে ছিনতাই, দিদার মার্কেট ও ওয়াসা মোড়ে 2 লাখ টাকা লুট এবং সিএনএফ কর্মকর্তা ছুরিকাহত। এছাড়াও শিক্ষা খাতে দুর্নীতির বিষয়ে, বিশেষ করে শিক্ষার্থী ভর্তিতে নেওয়া অতিরিক্ত অর্থ ফেরত প্রদানে অনীহা জানিয়েছে 12টি শিক্ষা প্রতিষ্ঠান। তাদের তালিকা দুদক এবং শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে, এ ধরনের একটি প্রতিবেদন আছে। এবং মিরসরাইতে 2 দিন আগে যে জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয়েছে এবং 29টি ছোট বড় গ্রেনেড উদ্ধার করা হয়েছে, সেই জঙ্গি আস্তানার খবরটি ফলো আপ প্রতিবেদন আছে। এবং সেই বাড়িতে জঙ্গি আস্তানা গিয়েছিল, সেই বাড়ির মালিককে গ্রেফতার করা হয়েছে বলে একটি বিশেষ প্রতিবেদন আছে। দৈনিক পূর্বকোণ চট্টগ্রামের আরেকটি বহুল প্রচারিত কাগজ, যেটিতে জঙ্গি বিরোধী অভিযান নগরীতে শুরু হয়েছে, এ ধরনের একটি খবর আছে। এবং 102 জন মালয়েশিয়ায় যাচ্ছেন আজ, শ্রমিক প্রেরণের যে বন্ধ দুয়ার সেটি খুলল বলে একটি বিশেষ প্রতিবেদন আছে। এবং জঙ্গি বিষয়ক একাধিক গুচ্ছ প্রতিবেদন, বিশেষ করে শিরোনামে রয়েছে জঙ্গি ইমতিয়াজ সেনা কর্মকর্তার পুত্র এবং হাসানের বাড়ি বান্দরবান। এই লেভেলের ছাত্র ইমতিয়াজ নিখোঁজ 2 বছর ধরে এবং জঙ্গিরা বড় ধরনের হামলার প্রস্তুতি
নিচ্ছিল। প্রতিটি বোমা তাদের কাছে যা ছিল তার এক একটি বাড়ি উড়িয়ে দেওয়ার মতো শক্তিশালী ছিল বলে পুলিশের বরাত দিয়ে এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এবং দুটি স্পেশাল ইকোনমিক জোনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও 9 সচিব পরিদর্শনের বরাত দিয়ে এই কাগজটি বিশেষ প্রতিবেদন, অনুসন্ধানী প্রতিবেদন করেছে। এতে বলা হচ্ছে আনোয়ারায় এই মাসে মাটি ভরাট শুরু হবে এবং মিরসরাইয়ে প্রকল্পের কর্মযজ্ঞে দ্রুত গতি। এছাড়াও গলের ভাগ্য কি বৃষ্টির হাতে এই ধরনের প্রশ্নবোধক একটি প্রতিবেদন আছে। দৈনিক পূর্বদেশ চট্টগ্রামের আরেকটি বহুল প্রচারিত কাগজ, যেটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের তৎপরতা নিয়ে তারা বিশেষ প্রতিবেদন করেছে। প্রার্থী বাছাইয়ে তৈরি হচ্ছে আমলনামা শিরোনামে। এবং নগরীতে 5 ঘন্টার ব্যবধানে 2টি ছিনতাই, ব্যবসায়ী ও হোটেল কর্মচারীকে ছুরিকাঘাত করা হয়েছে। এবং নজরদারিতে উগ্রবাদী ও ধর্মভিত্তিক 40টি সংগঠন, এই শিরোনামে আরেকটি বিশেষ প্রতিবেদন আছে। সুপ্রভাত বাংলাদেশ চট্টগ্রামের আরেকটি বহুল প্রচারিত কাগজ, যেটিতে যথারীতি সেই দুটি স্পেশাল ইকোনমিক জোনের উপর প্রতিবেদন তো আছেই, এবং ঠেঙ্গারচর, যেটিকে রোহিঙ্গা শরণার্থী পুনর্বাসনের জন্য সরকার প্রস্তাবিত এলাকা হিসেবে নির্দিষ্ট করেছে, সেই ঠেঙ্গারচরে কি স্পেশাল ইকোনমিক জোন হচ্ছে কিনা এই ধরনের একটি সম্ভাব্যতার আভাস দিয়ে একটি বিশেষ প্রতিবেদন করা হয়েছে। এবং মাদ্রাসা শিক্ষার্থী যাকে হত্যা করা হয়েছে 3 দিন আগে, সেই মাদ্রাসা শিক্ষার্থীর হত্যা মামলার ফলোআপ প্রতিবেদন আছে। এবং প্রথম ইনিংসে টাইগারদের সংগ্রহ 312, এই ধরনের আরেকটি শিরোনাম রয়েছে খেলার উপর। এবং চকরিয়ায় ঘর থেকে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার শিরোনামে আরেকটি প্রতিবেদন আছে। এইগুলো চট্টগ্রামের কাগজগুলোর শীর্ষ শিরোনাম। আমাদের মাঝে আজ আলোচনায় উপস্থিত হয়েছেন সাবেক সংসদ সদস্য, যিনি চট্টগ্রামের রাজনৈতিক সামাজিক নানা কর্মকাণ্ডে জড়িত, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি, যিনি নবনির্বাচিত সভাপতি এবং সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন, চাইমুনা তৈয়ব। আপনাকে স্বাগত জানাই। আমরা শিরোনামগুলো পড়ছিলাম। সরাসরি যদি একটু উন্নয়ন আর আশাবাদের কথা বলতে চাই, তাহলে 2টি স্পেশাল ইকোনমিক জোন, যেটি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে প্রশাসনের বিভিন্ন তরফ থেকে বলা হচ্ছে, একটি আনোয়ারায় আর একটি মিরসরাই, 2টি চট্টগ্রাম, একটি উত্তর চট্টগ্রাম, একটি দক্ষিণ চট্টগ্রাম। আপনি দক্ষিণ চট্টগ্রামের একটি ক্ষমতাসীন দলের মহিলা সংগঠনের সভানেত্রী, আপনার দৃষ্টিভঙ্গিতে এই উন্নয়নের গতি আসলে কি পর্যায়ে আছে? স্পেশাল ইকোনমিক জোনের খবর আমরা অন্তত 3-4 বছর ধরে অনেক গতিশীলতার খবর পাচ্ছি, কিন্তু কতটুকু আসলে এগুলো মনে করছেন আপনি? ধন্যবাদ আপনাকে। আজ অবশ্যই স্বাধীনতার মাস। আমি সকল দর্শক শ্রোতা সহ সকল কলাকুশলীদেরকে আমি স্বাধীনতা মাসের এই শুভেচ্ছা জানাই। তো যেটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে 2টি জোন বর্তমানে চট্টগ্রামের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে আসলে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে সেটা আমরা শুধু বলবো না, বাংলার সকল জনগণ এবং সারা বাংলাদেশ ব্যাপী যেটা উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে, সেই হিসাবে আমাদের জন্য চট্টগ্রামের জন্য এটা অত্যন্ত একটা সুসংবাদ যে এই জোনগুলোতে যেখানে অবশ্যই সেটা গতিশীল এবং সেই কার্যক্রমগুলো দ্রুত এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী এসে ওটা পরিদর্শন করে গিয়েছেন। তো যেটা হচ্ছে মূলত যদি এই জোনগুলোর মধ্যে যে বিনিয়োগ হবে দেশি বিদেশি এবং যে শিল্প কারখানাগুলো গড়ে উঠবে, এখানে চট্টগ্রাম তথা সারা বাংলাদেশের অনেক পরিবার, আমি বলবো জনগোষ্ঠী কিন্তু এটাতে উপকৃত হবে, কারণ কর্মসংস্থানের ব্যবস্থার মধ্যে দিয়ে। তো সেটাই কিন্তু আমাদের জন্য সৌভাগ্যের। এবং আমরা এই যে উন্নয়নের কাজগুলো যদি দেখতে যাই, সেখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যত না, উনি নিজেই বলেছেন, যত না উনি টুঙ্গিপাড়া কিংবা গোপালগঞ্জ গিয়েছেন, তার চাইতে অনেক বেশি কিন্তু চট্টগ্রামে আসেন। চট্টগ্রামে কেন আসেন? উনি কিন্তু চট্টগ্রামের উন্নয়নের জন্য ওই দায়িত্বগুলো নিজের হাতে নিয়েছেন বলে কিন্তু বারবার উনি চট্টগ্রামের প্রতি সুদৃষ্টি দিয়েছেন। প্রশ্ন রাখতে চাই, উন্নয়নের যে অগ্রগতি যেটি আপনারা বলছেন, সেটি কি জঙ্গিবাদী যে তৎপরতা সেটি কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো কারণে যদি অবনতি হয়, সেটির কারণে কি প্রতিবন্ধক হিসেবে দাঁড়িয়েছে? বর্তমান যে সময়কাল অতিক্রম আমরা করছি, সেটিতে এটা অত্যন্ত দুঃখজনক একটা বিষয়। আমরা যে জঙ্গি গোষ্ঠীগুলি কিন্তু সৃষ্টি হচ্ছে, যেটা দেখেছি আমরা যুদ্ধাপরাধীদের বিচারের কাজ যখন সম্পন্ন করতে শুরু করেছেন বর্তমান সরকার, এরই মধ্যে এটা একটা হয়তো জামাত শিবির কিংবা যারা স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীরা ছিল, তারাই হয়তো এই প্রক্রিয়াগুলো শুরু করেছে যাতে উন্নয়নের কাজগুলো ব্যাহত হতে পারে, সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্য। তবে ইনশাআল্লাহ আমরা আশাবাদী এগুলো সব উপেক্ষা করে
মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সাহসিকতার সহিত এই উন্নয়নের কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে। জামাত শিবিরের প্রশ্ন যখন এলোই, আপনি ক্ষমতাসীন সংগঠনের বড় একজন নেত্রী, জেলার নেত্রী, আপনার জেলায় মহিলা আওয়ামী লীগের অতি সম্প্রতি একটি বিতর্ক বা আলোচনা বা একটি নিন্দার ঝড় উঠেছে যে আপনার কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে একজন রাজাকার কন্যাকে ঠাঁই দেওয়া হয়েছে। আপনি নবনির্বাচিত সভাপতি হিসেবে এটির কি ব্যাখ্যা দিবেন? আসলে তথ্যটা কিন্তু সঠিক নয়। এটা কীভাবে যে আপনাদের মিডিয়ার মাধ্যমে এবং সব জায়গায় চলে এসেছে আমি জানি না, যেহেতু আমি ওই কমিটির দীর্ঘদিন ধরে সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলাম এবং পরবর্তীতে সবাই কাউন্সিলরদের ভোটের মাধ্যমে আমি সভাপতি নির্বাচিত হয়েছি। এরকম কোনো কিছু আমার কমিটিতে নাই এবং আমরা কমিটিটা খুব দ্রুত আপনাদের মাধ্যমে এটা আমরা ঘোষণা দিব এবং এটা পাবলিশড হবে, তো সেখানে দেখতে পাবেন। তার মানে আপনার দলের নেতাকর্মী যারা এটা বিদ্রোহ করছিলেন তারা আশ্বস্ত হতে পারেন যে এই ধরনের কারো নাম নেই? এটা কোনো কারো নাম নেই। আরেকটি বিষয় জানতে ইচ্ছে করছে, সেটি হলো চট্টগ্রামের রাজনৈতিক প্রতিবেদন আজকের কাগজগুলোতে একাধিক কাগজে আছে, কোনো কোনো কাগজে আছে জাতীয় নির্বাচন নিয়ে আওয়ামী লীগের প্রস্তুতির খবরে আমলনামা তৈরি হচ্ছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের অর্থাৎ আপনার দলের চট্টগ্রামে যে 16টি সংসদীয় আসন, সেই আসনগুলোর অতীতের যেরকম অবস্থান বা জনপ্রিয়তা ছিল, আগামীতে এই বিভক্তি বা কোন্দল মারিয়ে কি সেই জনসমর্থন আদায় করতে পারবে বলে আপনি মনে করেন? ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি, কারণ আওয়ামী লীগ হচ্ছে নির্বাচনমুখী একটা সংগঠন দল। সেটা বারবার আমরা কিন্তু নির্বাচনের জন্য সবসময় আমরা প্রস্তুত থাকি এবং নির্বাচনের মাধ্যমে আমরা সরকার গঠন করার জন্য প্রস্তুত থাকি। সেটা জনগণ ইতিমধ্যে যে আমাদের আওয়ামী লীগ সরকার দল যখন সরকার গঠন করেন, মাননীয় প্রধানমন্ত্রী যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন, ইতিমধ্যে এই যে জনগণের প্রতি যে উন্নয়ন কিংবা জনগণ যেন শান্তিতে দুমুঠো খেয়ে তারা শান্তিতে ঘুমোতে পারে, এইরকম একটা লক্ষ্য তো এবং এরকম একটা এজেন্ডা কিন্তু আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ দল সংগঠনগুলো করে থাকেন। কিন্তু আপনাদের যে তৎপরতা, সেই তৎপরতা তৃণমূল পর্যায়ে কি মানুষের কাছে পৌঁছেছে সেরকম করে? দল কি সেরকম সুষম একটি ভিত্তির মধ্যে আছে বলে মনে করেন? হ্যাঁ, নিশ্চয়ই আছে, কিন্তু বৃহৎ একটা সংগঠন কিছু তো থাকে, যেহেতু দল ক্ষমতায়, কিছু অনেকের মধ্যে আবার পাওয়া না পাওয়ার কিছু হতাশা থাকতে পারে। তারপরেও আমরা সব কিছু আমরা যেটা বিশ্বাস করি, এই সংগঠনের লোকজন, দলীয় নেতাকর্মীরা এমন একটা অবস্থান এবং তাদের আদর্শ নীতি এমন একটা জায়গায় নির্বাচন আসবে কিংবা তারা ত্যাগ করতে জানে। আওয়ামী লীগ কিন্তু নেতাকর্মীরা ত্যাগ করতে জানে, এটা ত্যাগের একটা সংগঠন। সুতরাং নির্বাচন যখন আসবে এটা আমরা সবাই এক এবং অভিন্ন। আর যেহেতু আমরা সাধারণ জনগণের জন্য, দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি, নিশ্চয়ই আমাদেরকে ইনশাআল্লাহ ভোটাররাও ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করবে। আর একটা প্রশ্ন আপনাকে করতে হয়, আপনি যেহেতু সাবেক সংসদ সদস্য, চট্টগ্রাম শহরের বা বৃহত্তর চট্টগ্রামের যে উন্নয়ন কর্মকাণ্ড, সেখানে কি কোনো সমন্বয়হীনতা দেখছেন? অতীতে যেটি ব্যাপকভাবে অভিযুক্ত হয়ে আসছিল যে সমন্বয়হীনতার কারণে উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে না বলে যে কথাটি ছিল, সেটি কি এখনো আছে? না, সমন্বয়হীনতাটা আপনি কি বোঝাতে চেয়েছেন আমি জানি না, কারণ এইখানে তো আমরা চাইছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে চট্টগ্রাম ওয়াসা বা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সহ যে সংস্থাগুলো আছে, সেগুলোর যে উন্নয়নের যে সমন্বয় বা সেবা খাতের যে সমন্বয়, সেটি কি আছে? না, এটা তো দেখতে পাচ্ছি, এটা তো বারবার সবাই এক জায়গায় বসেন, গোল টেবিল বৈঠক হয় এবং আপনারা সবাই সকলকে নিয়ে তো এই উন্নয়ন কর্মকাণ্ডগুলো আপনারাও আমাদেরকে সহযোগিতা করেন এবং কোথাও যদি আপনাদের মনে হয় যে সমন্বয়হীনতা আছে, তাহলে এটা তো আপনার সবাই বলে, আমরা যারা চট্টগ্রামের জনগণ, আমরা চট্টগ্রামের নাগরিক, আমাদের স্বার্থে কেন আমাদের দল মত নির্বিশেষে সকলকে এক জায়গায় এসে তো আমাদের উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো করতে হবে এবং সরকারকে সহযোগিতা করতে হবে। এটা তো আপনাদের কাছ থেকেও, মানে অর্থাৎ জনগণের কাছ থেকেও আমরা প্রত্যাশা করি। আরেকটি প্রশ্ন করে আপনাকে শেষ করতে চাই আলোচনা, সেটি হলো নারীর ক্ষমতায়ন কতটুকু এগুলো বাংলাদেশ বা এই চট্টগ্রাম, আপনি তো এই চট্টগ্রামের এই সংসদ সদস্য ছিলেন, আপনার দৃষ্টিভঙ্গি কি বলে যে কতটুকু আসলে নারী তার মুক্তির পথে এগুলো? সত্যিকার অর্থে বলতে গেলে এই যে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে গেছেন কিন্তু শেখ হাসিনা, উনি যখন 96 সালে ক্ষমতায় আসেন তখন কিন্তু নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করে গেছেন। সেটার ধারাবাহিকতায় আজকে দেখেন আপনি স্পিকার নারী, আপনি দেখেন সচিব নারী, আপনি দেখেন এসপি নারী, আপনি দেখেন নারী, তাছাড়া আপনার সংসদ উপনেতাও কিন্তু নারী।
আর এখানে যেটা দেখা যাচ্ছে আপনার এটা বিচারপতিও কিন্তু নারী নিয়োগ দিয়েছেন সব জায়গায়, তাইলে এটা তো আর রাতারাতি বদলে যাবে না, তবে অবশ্যই এটা দ্রুত এগিয়ে যাচ্ছে এবং নারীরা অনেক সচেতন হয়েছে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা চট্টগ্রামের দৈনিক কাগজগুলোর শীর্ষ শিরোনাম এবং প্রাসঙ্গিক কিছু আলোচনা করছিলাম। আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছিলেন চট্টগ্রামের দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি, যিনি সাবেক সংসদ সদস্য চ্যামনা রাতেও। আমরা এখন ফিরে যেতে পারি আমাদের কেন্দ্রীয় স্টুডিওতে। ধন্যবাদ রিয়া চাঁদের, আপনাকে ধন্যবাদ। এবারে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী ম্যারাথনের আয়োজন করা হয়েছে রাজধানীর হাতিরঝিলে। সেখানে আছেন সহকর্মী শাফিয়াস রাসনা। রাসনা, আপনার কাছে জানতে চাই, নারী ম্যারাথন কি শুরু হয়েছে? আয়োজনে তারা আয়োজন করেছে বসুন, এখানে কিন্তু দ্বিতীয়বারের মতো নারী ম্যারাথন আয়োজন করা হয়েছে আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে। তো আমরা আসলে একটু দেখাতে চাই যে এখানে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এখানে প্রায় 600-র মতো বিভিন্ন পেশাজীবীর নারীরা যারা রয়েছেন, এখানে ছাত্রী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যারা কাজ করেন তারা কিন্তু এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে। তো এখানে যারা এসেছেন তাদের সাথে আমি কথা বলেছি, তারা আসলে বলছেন যে আমরা যারা নারীরা আমরা সব জায়গায় যারা কাজ করি, যারা দিনে হোক, যারা চাকরিজীবী এবং যারা গৃহবধূ হিসেবেও যারা রয়েছে তারাও কিন্তু কাজ করছে এবং তারা কিন্তু নিরলসভাবে কাজ করে যায়। শুধুমাত্র দেখা যাচ্ছে যে তারা বিশ্রাম নিচ্ছে এবং বিশ্রাম নেওয়ার পরেই কিন্তু তারা আবারও কাজ শুরু করে দেয়। সুতরাং আসলে এখানে এটাকে যারা এখানে যারা অংশগ্রহণ করেছেন তারা বলছেন যে আসলে এখানে প্রতীকী অর্থে এখানে আসলে এই দৌড়টাকে আয়োজন করা হয়েছে এবং যারা এখানে অংশ নিয়েছে তারা সবাই কিন্তু এই একই কথা বলছে যে এটা আসলে এক ধরনের প্রতীকী অর্থে ব্যবহার করা হচ্ছে যে এখানে এই ম্যারাথনে। রাসনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা আবারও ফিরে যাব পত্রিকা পর্যালোচনায়। এবারে খুলনা থেকে আমাদের সঙ্গে যোগ দেবেন আমাদের সহকর্মী শামসুজ্জামান শাহীন। শাহীন, আপনার কাছে জানতে চাই যে খুলনা থেকে প্রকাশিত আজকের পত্রিকাগুলোর প্রধান শিরোনামগুলো আসলে কি কি? ধন্যবাদ যোজনা। প্রথমেই দেখে নিই আজকে খুলনা থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোর প্রধান শিরোনাম। প্রথমে আমার হাতে যে কাগজটি রয়েছে সেটি হচ্ছে দৈনিক সময়ের খবর। সময়ের খবর তাদের প্রধান শিরোনাম করেছে সীমান্তে 550 পয়েন্টে ঢুকছে মাদক, কুফল সম্পর্কে শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা। করেছে উপকূল ও বন্যা প্রবণ এলাকায় 400 মসজিদ কেল্লা ও 60,000 বাড়ি করবে সরকার। আজ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। বাড়ি করবে সরকার, আজ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। এরপর রয়েছে দৈনিক দেশ সংযোগ। দৈনিক দেশ সংযোগ তাদের প্রধান শিরোনাম করেছে সংসদে প্রধানমন্ত্রী টিভি চ্যানেল দিয়েছি বলেই আমরা সমালোচনার সুযোগ পাচ্ছি। এরপর রয়েছে দৈনিক প্রবাহ। দৈনিক প্রবাহ তাদের প্রধান শিরোনাম করেছে ঘুষ নিয়ে বিক্ষোভ, টাকা ফেরত। এটি খুলনা স্বাস্থ্য দপ্তরের গতকালকের একটি ঘটনা। এরপর রয়েছে দৈনিক খুলনাঞ্চল। খুলনাঞ্চল তাদের প্রধান শিরোনাম করেছে বিশ্বব্যাংকের পরামর্শে পাটকল বন্ধ করে দেয় বিএনপি, বলেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি রাসায়নিক অস্ত্রগুলোকে বিশ্ব সংস্থার নেতৃত্ব দেবে বাংলাদেশ, এটিও দৈনিক খুলনাঞ্চলের আরেকটি শিরোনাম। এই ছিল খুলনা পত্রিকার সংবাদ শিরোনাম। দৈনিক দেশ পত্রিকার সম্পাদক মুন্সি মাহবুব আলম সোহাগ। দৈনিক দেশ সংযোগ পত্রিকার সম্পাদক মুন্সি মাহবুব আলম সোহাগ, আপনাকে স্বাগত। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা যেতে চাই সেটা হলো যে আপনি জানেন যে গতকালকে খুলনা সিভিল সার্জনের দপ্তরে ঘুষ নিয়ে একটা কেলেঙ্কারি হয়েছে এবং সেখানে হাতাহাতি, উত্তপ্ত অবস্থা, অবরোধ, ঘেরাও হয়েছে। পরবর্তীতে তারা ঘুষের টাকা ফেরতও দিয়েছে। এ বিষয়ে আপনার বললাম নাকি? ধন্যবাদ। শিল্প ও বন্দরনগরী খুলনা থেকে নিউজ 24 সকল দর্শকদের শুভেচ্ছা অভিনন্দন। আসলে বিষয়টি তো অত্যন্ত ন্যাক্কারজনক, কারণ এরা হচ্ছে নতুন চাকরিতে যোগদান করতেছে। এই চাকরিতে যোগদান করতেছে। এই চাকরিতে যোগদানের সময় ওদের সার্টিফিকেট লাগে।
সেই সার্টিফিকেটটি নিয়ে ওরা কাজে যোগদান করে। এখন এরা যখনই এই সার্টিফিকেটটা আনতে যায় তখন কোথাও 250, কোথাও 300 বা 500 এইভাবে করা হয়। তারপরে ওদেরকে যথাসময়ে সার্টিফিকেটগুলো দেওয়া হয় না। ফলে দেখা যাচ্ছে কি যে একই সাথে অনেকগুলি লোকের নিয়োগ হচ্ছে। যে সব লোকের নিয়োগ হচ্ছে, যে পিছনে যাচ্ছে 10 মিনিট একদিনের ব্যবধানে সে কিন্তু অনেক সিনিয়রিটি লস হারাচ্ছে। ফলে দেখা যাচ্ছে কি যে এই যে ওনাদের খামখেয়ালি, এটি কিন্তু অনেক পূর্ব থেকে হয়ে আসছে। এটা হচ্ছে ওপেন সিক্রেট একটা বিষয়, মানে খোলামেলা অথচ কেউ কিছু বলে না, এরকম একটি বিষয়। এই বিষয়টি নজর দেওয়া উচিত। যারা এই কাজটি করেছে অত্যন্ত ন্যাক্কারজনক কাজ করেছে। এখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপ করা উচিত, কারণ একটি মানুষের জীবন যেখানে নির্ভর করে সেই জায়গাটি যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে আসলে আমাদের সমাজ রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়বে। এই জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের এখানে নজর দেওয়া উচিত। আরেকটি বিষয় দেখছি যে মানে সীমান্ত থেকে প্রায় 500 পার থেকে মাদক ঢুকছে বাংলাদেশে। তো এই যে মাদকের ভয়াবহতা তো এখন মানে মরণ সাধারণ শিশুদের মধ্যে পর্যন্ত এই মাদকের ভয়াবহতা ছড়িয়ে পড়ছে। স্কুলে মানে কিশোরীরা তারা মাদকাসক্ত হয়ে পড়ছে এবং মাদক নিরাময় কেন্দ্র দিন দিন নতুন নতুন মাদক নিরাময় কেন্দ্র করছে। তো এই বিষয়ে মানে করণীয়টা কি, আসলে মাদক কেন থামছে না? এখানে আমি প্রথমে বলবো যে সেটা হচ্ছে মানুষের নৈতিকতা। যারা প্রশাসনে আছেন, যারা আমরা সমাজে বাস করছি, সমাজপতি আছি, তাদের প্রত্যেকের এখানে নজর দেওয়া উচিত। কারণ হচ্ছে যে আজকে যারা সমাজপতি বা প্রশাসন প্রধান, তাদের কিন্তু প্রশ্রয়ে এই মাদক ছড়িয়ে পড়ছে দেশের প্রত্যন্ত অঞ্চলে। আপনি শহরে কি বলবেন? আপনি একটি অজপাড়া গায়ে চলে যান, দেখেন সেখানেও ইয়াবা আমরা নাম জানি না, তারা জানে, ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন সব ছড়িয়ে আছে। বিষয়টা হলো যে এখান থেকে যারা সমাজপতি, হতে পারে সরকারি দল, হতে পারে বিরোধী দল, যার দাপট যেখানে, তাদের নিয়ন্ত্রণে এই মাদক ব্যবসাগুলি সারা দেশে ছড়িয়ে পড়ছে। আর যেখান দিয়ে ঢুকছে, আমাদের বর্ডারে যে 500 পয়েন্টের কথা বলা হয়েছে, আমাদের এই যে এত বিশাল যে সীমান্ত সীমানা, সেখানে এর পাশেই দেখা গেছে যে এই ফ্যাক্টরিগুলি তৈরি করা হয়েছে। এই ফ্যাক্টরিগুলি নিয়ে আমাদের দেশের সাথে ভারতের দ্বিপাক্ষিক বহুবার আলোচনা হয়েছে, কিন্তু এই ফ্যাক্টরিগুলি সরিয়ে নেওয়া হয়নি। সেখানে তাদের এই আলোচনায় চুক্তিবদ্ধ হয়েছে, কিন্তু আজও সেই ফ্যাক্টরিগুলি সরিয়ে দেওয়া হয়নি। এটা আন্তর্জাতিকভাবে এটার একটা ব্যবস্থা নেওয়া উচিত। পাশাপাশি যেখান দিয়ে ঢুকছে আমাদের দেশে, যে মাদকটা ঢুকছে, এটা তো আপনার যে সীমান্ত পাহারা, সীমান্ত রক্ষী যারা আছে তাদের একটি বিষয় আছে, মাদক দ্রব্য অধিদপ্তরের একটি বিষয় আছে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব, তাদেরকে বারবার বলা হচ্ছে যে স্থানীয় জনপ্রতিনিধিদেরও সম্পৃক্ততা এর মধ্যে পাওয়া যাচ্ছে এবং মানে পুলিশের তারা তৎপরতা চালাচ্ছে, কিন্তু তাদের অজান্তে কোনো কিছু হওয়া সম্ভব না। আসলে অনেক কথা টেলিভিশনের সামনে বলা যায় না। অনেক কর্মকর্তা আছেন যারা খোলামেলা বলেন যে দেশের আইন শৃঙ্খলা এতটাই ভালো যে আমাদের থানায় কোনো মামলা নেই। এখন আমাদের চলতে হয় যে ছোটখাটো মারামারি করে আসে, রাজনৈতিক গ্রুপিং করে আসে, আগে আসলে ওই মামলাটা নিয়ে নিই, কারণ ফোন আসতে পারে, মামলা নিয়ে ওখান থেকে কিছু ইনকাম হয়। এরপরে আসে ফোন আসলে ওই পরে অপর পার্টির মামলা নিয়ে নেয়, দুই পক্ষের মামলা নিয়ে চালায়। এই মামলার পাশাপাশি এখন মেইন ইনকাম হচ্ছে তাদের মাদক। এই মাদকটা এমন ভাবে ছড়িয়ে গেছে, পুলিশ বলেন, যেসব প্রশাসন বলেন, প্রশাসনের ছত্রছায়া এবং আমি বললাম যে সমাজপতিদের ছত্রছায়া এই ব্যবসাগুলো হচ্ছে। খুলনা মহানগর পুলিশ একটা উদ্যোগ নিয়েছে যে প্রত্যেক থানায় ওয়ারি একটা মাদক বেচা কেনায় যারা জড়িত সম্পৃক্ত তাদের তালিকা তৈরি করার উদ্যোগ নিয়েছে। এই তালিকা আপনি যাই বলেন না কেন, এই তালিকা পুলিশ এবং মাদক দ্রব্য অধিদপ্তর, র্যাব, যারা যাদের কথাই বলেন, প্রত্যেকের কাছে তালিকা আছে। They knows everything, but they cannot active. তো আপনাকে ধন্যবাদ। দর্শক শুনছিলেন খুলনা থেকে প্রকাশিত সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম নিয়ে পর্যালোচনা। আজকের পর্যালোচনায় উপস্থিত ছিলেন দৈনিক দেশ সংযোগের সম্পাদক মুন্সি মাহবুব আলম সোহাগ। আমরা ফিরে যাচ্ছি আমাদের কেন্দ্রীয় স্টুডিওতে। যোজনা শামসুজ্জামান শাহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী শামসুজ্জামান শাহিন।
এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।